আসসালামু আলাইকুম লিসেনার, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা নিয়ে এলাম আমাদের ভৌতিক দ্বিতীয় ঘটনা। আশা করি ঘটনাটা শুনে আপনাদের ভালো লাগবে এবং ভয়ের রাজ্যে হারিয়ে যাবেন। ঘটনাটি দিনাজপুর জেলার একটা প্রত্যন্ত গ্রামের ঘটনা। ঘটনাটি 90 দশকের। আমি গ্রামটার একটু বর্ণনা দিয়ে নিই। গ্রামটার মূলত দুটো গ্রাম নিয়ে এই ঘটনাটা। গ্রাম দুটোর মাঝখানে বয়ে গেছে একটা বিল। বিলের এক পাশে একটা শ্মশান ঘাট আছে। এই বিল এবং শ্মশান ঘাট নিয়ে গ্রামের মানুষদের মুখে অনেক ঘটনা শোনা যায়। কেউ কেউ বলে এগুলো সব বানানো, কেউ আবার বিশ্বাস করে। এগুলো নিয়েই গ্রামের মানুষ বসবাস করে। আসলে ভয়ঙ্কর বিষয় বা অদ্ভুত বিষয়গুলো এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। এই জন্য কারোর কাছে সত্য মনে হয়, কারোর কাছে বানোয়াট মনে হয়। তো যাই হোক, আমি মূল ঘটনায় ফিরে আসি। ঘটনাটা ওই গ্রামেরই এক লোক লিটন মিয়া, তাকে কেন্দ্র করে। তো লিটন মিয়া তার পরিবার নিয়ে গ্রামে বসবাস করত। তার মেয়েকে বিয়ে দিয়েছিল বিলের অপর পাশের গ্রামে আব্দুল জলিল মুন্সির মেয়ের সঙ্গে। আমি এখানে নামগুলো ছদ্মনাম ব্যবহার করছি, কারোর সাথে মিলে গেলে আন্তরিকভাবে দুঃখিত। তো একদিন রাত 10টার দিকের ঘটনা। লিটন মিয়াকে তারই গ্রামের একজন এসে খবর দেয়। লোকটার নাম রইস মিয়া। সে খবর দেয় পাশের গ্রামে তার মেয়ে অনেক অসুস্থ। তো লিটন মিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে। এখন রাত 10টা, গ্রামে এমনি নানান রকমের কথা প্রচলিত, আবার এত রাত্রে মেয়েকে দেখতেও যেতে হবে। যাই হোক, তার মেয়ে যেহেতু অনেক অসুস্থ, তাই সে কোনো কিছু না ভেবে সে একটা টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে বিলের ধারে এসে পৌঁছালো। ওই গ্রামে যাওয়ার জন্য নৌকাই ছিল তাদের একমাত্র মাধ্যম। তো ঘাটে এসে সে কোনো নৌকা দেখতে পেল না, তাই সে একটু চিন্তিত হয়ে পড়ল। সাধারণত এত রাত্রে কোনো নৌকা থাকেও না, সবাই বাড়ি চলে গেছে। তবে ঘাটে কিছু নৌকা বাঁধা আছে, কিন্তু মাঝি নেই। সে হঠাৎ করে খেয়াল করলো বিলের মাঝখান থেকে হ্যারিকেনের আলো তার দিকে এগিয়ে আসছে। সে ভাবল কোনো নৌকা হয়তো গ্রামের ওপার থেকে এপারে আসতেছে। হ্যাঁ, সে যা ভাবছে তাই। এটা একটা মাঝি। সে নৌকাটা তীরে এসে ভিড়ালো। মাঝিটার মুখ দেখা যাচ্ছে না, শীতের রাত, তাই চাদরে মোড়ানো মুখ। লিটন মিয়া অত কিছু না ভেবে মাঝিকে জিজ্ঞেস করলো যে ওপার যাবে কিনা। মাঝি কোনো কথা না বলে ইশারা দিয়ে তাকে নৌকায় উঠতে বলল। তো লিটন মিয়া নৌকায় উঠে বসলো এবং তারা যাত্রা শুরু করলো। শীতের রাত, তাই চারপাশে কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না, শুধু হারিকেনের আলো মিটমিট করে জ্বলছে। নৌকাতে লিটন মিয়া ছাড়া আর কেউ নেই, শুধু মাঝি আর লিটন মিয়া। কেউই কারোর সাথে কোনো কথা বলতেছে না। লিটন মিয়া মাঝে একবার মাঝিকে জিজ্ঞেস করলেও মাঝি কোনো উত্তর দেয়নি, তাই সেও আর কোনো কথা বলতেছে না। তো নৌকাটা আস্তে আস্তে ঠিক যখন বিলের মাঝ বরাবর আসলো, তখন লিটন মিয়া একটা অদ্ভুত রকমের শব্দ শুনতে পেল। শব্দটা ছিল গোঙানির শব্দ। শব্দটা কোথা থেকে আসছে লিটন মিয়া এটা বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল শব্দটা আসলে মাঝির ওই দিক থেকেই আসছে। সে মাঝিকে জিজ্ঞেস করলো যে আপনিও কি শব্দটা শুনতে পাচ্ছেন? মাঝি কোনো উত্তর দিল না। লিটন মিয়া এবার একটু ভয় পেল। সে তার হাতের টর্চ লাইটটা মাঝির মুখের দিকে মারল। এইবার মাঝিটা একটু বিরক্ত হলো। বিরক্ত হয়ে ইশারার মাধ্যমে তাকে টর্চ লাইটটা নিচের দিকে নামাতে বলল। কিন্তু লিটন মিয়াও নাছোড়বান্দা, সে টর্চ লাইটটা ওইভাবেই ধরে রাখলো। এইবার মাঝিটা তার মুখে থেকে কালো চাদরটা একটু সরালো। লিটন মিয়া টর্চের আলোতে যা দেখলো সেটা কেউই দেখতে চাইবে না। সে দেখলো একটা বিকৃত মুখ, পচা মাংসর একপাশে
থেতলে গেছে, মনে হচ্ছে কেউ খুবলে খেয়ে নিয়েছে। এই দৃশ্য দেখে লিটন মিয়া কি করবে বুঝতে পারছিল না। তার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। সে কিছু না ভেবে বিলের পানিতে লাফ দেয়। পানিতে লাফ দিয়ে সে সাঁতরাতে লাগে। সাঁতরে সে কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারতেছে না, কারণ কুয়াশা চারিদিকে। যখন সে সাঁতার শুরু করে তখন তার কাছে মনে হয় যে নৌকা থেকে ওই মাঝিও লাফ দিয়ে পানিতে পড়েছে এবং তার পিছনে পিছনে সাঁতরিয়ে আসছে। সে কতক্ষণ সাঁতরিয়েছে জানে না। সাঁতরাতে সাঁতরাতে তার কখন যেন মনে হয়েছে সে বিলের কিনারায় এসে পৌঁছাইছে। তারপর সে উঠে কোনো কিছু না ভেবে দিক বেদিক না দেখে দৌড়াতে লাগে। সে কোন গ্রামে এসেছে, কোন পাড়ে এসেছে সে কিছুই জানে না। দৌড়াতে 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 হঠাৎ তার একটা গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে সে জ্ঞান হারায়। তবে এই জ্ঞান হারিয়ে সে বেশিক্ষণ থাকে না, অল্প সময়ের ভিতরেই তার জ্ঞান ফিরে। আবার সে উঠে দেখে যে সে তার বিলের পাশে যে শ্মশানটা, ঠিক সেই শ্মশানে এসে পৌঁছেছে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারে না। তার কাছে মনে হয় যে এক জায়গা থেকে বেঁচে মনে হয় আর এক বিপদে এসে পড়লাম। সে মনে মনে যত দোয়া দরুদ থাকে পড়তে থাকে। সাধারণত শ্মশান ঘাট দেখে অনেকেই ভয় পায় এবং এই শ্মশানটা নিয়ে যেহেতু গ্রামে অনেক কথা প্রচলিত আছে, তার তখন ওই কথাগুলো মনে পড়তে থাকে। তো সে শ্মশান থেকে একটু দূরেই যে গাছটার সাথে ধাক্কা খায় সেখানে থেকে উঠে দাঁড়ায়। উঠে শ্মশানে যে জায়গায় মানুষ পোড়ানো হয় সেই জায়গার দিকে তার চোখ যায়। সে দেখে ওইখানে আগুন জ্বলছে এবং অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সে ভাবে হয়তো কোনো মানুষ মারা গেছে, তাই তাকে পোড়ানোর জন্য নিয়ে আসা হয়েছে। সে মনে মনে একটু সাহস পায়। সাহস পাওয়ার পরে সে আস্তে আস্তে এগিয়ে যায়। মানুষগুলোর সামনে লাশটা শোয়ানো ছিল এবং তারা তাকে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। চিতায় আগুন দেয়া হয়েছে। সে ভয় পেয়েছে অনেক এবং আশেপাশে কোনো লোক নেই, তাই সে চিন্তা করে যে ওইখানে যদি তার গ্রামেরই কোনো লোককে দেখা যায় তাহলে সে তার সাথে পরে বাড়ি যেতে পারবে। তাই সে আস্তে আস্তে লাশ পোড়ানোর জায়গায় এগোতে থাকে। সে কাছে গিয়ে মানুষগুলোকে দেখতে লাগে। মানুষগুলো তার কাছে একটু অদ্ভুত লাগে, কারণ মানুষগুলো আকারে অনেক লম্বা ছিল। সাধারণত তার গ্রামে এত লম্বা মানুষ নাই, সেটা সে দূর থেকে বুঝতে পারেনি, কিন্তু কাছে আসার পর সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে। সে তার ভিতরে একজনকে জিজ্ঞেস করে, ভাই, কে মারা গিয়েছে? কোনো উত্তর আসে না। সে আবারও জিজ্ঞেস করে। তখন ওই মানুষগুলো আঙ্গুল দিয়ে লাশের যে খাটিয়াটা রাখা আছে ওইটার দিকে ইশারা করে। তখন লিটন মিয়া আস্তে আস্তে এগিয়ে খাটিয়া থেকে উপরে লাশের উপর থেকে চাদরটা সরায়। চাদরটা সরানোর পরে সে এমন একটা ধাক্কা খায় যেটা ছিল তার নৌকার মাঝিকে দেখার চেয়েও ভয়ঙ্কর ব্যাপার। সে দেখে অবিকল তার চেহারার একটা লাশ খাটে শুয়ে আছে। সে এইটা দেখে আর কিছুই নিতে পারে না। সে ওখানেই চিৎকার দিয়ে জ্ঞান হারায়। সকালে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় সে তার বাড়িতেই আছে। সে তখন তার বউকে জিজ্ঞেস করে যে আমি বাড়ি আসলাম কিভাবে। তখন তার বউ বলে তারই গ্রামের এক লোক কলিম মিয়া, সে প্রায় রাত্রে মাছ ধরতে বেরোতো। হঠাৎ করে শ্মশানের পাশ থেকে সে জোরে একটা চিৎকার শুনে তার নৌকাটা নিয়ে শ্মশানের দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখে তারই গ্রামের লিটন মিয়া। তখন নৌকায় থাকা আরেকজন ছিল তার সাথে, মাছ ধরতে বেরিয়েছিল। তাকে নিয়ে লিটন মিয়াকে ধরে নৌকায় তুলে তার বাড়ি পৌঁছে দেয়। তো এই দিকে লিটন মিয়া তার বউকে জিজ্ঞেস করে যে তার মেয়ের কি খবর। তার মেয়ে তো অনেক অসুস্থ ছিল। তার বউ বলে যে সে সেটার খবর নিতে পারেনি, কারণ রাত্রে তাকে অজ্ঞান অবস্থায় দেখে সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লিটন মিয়াকে দেখতে কিন্তু রইস মিয়াও এসেছিল। তখন রইস মিয়াকে লিটন মিয়া জিজ্ঞেস করে যে গতকাল রাত্রে
আমাকে যে তুমি বললে আমার মেয়ে অসুস্থ, আসলে তার কি হয়েছে তুমি কি বিস্তারিত জানো? রইস মিয়া যেন আকাশ থেকে পড়ল। আমি তোমাকে রাত্রে খবর দিয়েছি মানে? আমার তো কালকে জ্বর ছিল, আমি তো রাত্রে ঘর থেকেই বের হইনি। তখন লিটন মিয়া আরেকটা ধাক্কা খায়। তার মানে রাত্রে কে তাকে খবর দিল যে তার মেয়ে অসুস্থ? আর কে বা ছিল সেই মাঝি যে তাকে নৌকার নিয়ে মাছ বিলে নিয়ে গিয়েছিল? এসব ভেবে লিটন মিয়া আবার জ্ঞান হারায়। যাই হোক, লিটন মিয়া জ্ঞান হারানোর পর তার বউ পাশের মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনে। ইমাম সাহেব এসে পানি পড়া লিটন মিয়ার চোখে ছিটিয়ে দিলে লিটন মিয়া উঠে বসে এবং অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। তারপর মসজিদের ইমাম সাহেব বেশ কিছু দোয়া দরুদ পড়ে তাকে ফু দেয়। তারপর লিটন মিয়া ঘুমিয়ে পড়ে। ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু না, ঘটনা যে আরো বাকি। আরো ভয়ের অনেক কিছু ঘটার ছিল লিটন মিয়ার সাথে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। গল্পটির বাকি অংশ শীঘ্রই আসবে। আপনারা বাকি অংশ শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন, যেন পরবর্তী আপডেটটা আপনারা দ্রুত পেয়ে যান। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।